অনেক দিন আগের কথা। পলাশপুর গ্রামে রহমত আলী নামক একজন লোক তার একমাত্র ছেলে রাফি ও স্ত্রী রাহেলাকে নিয়ে বাস করতেন। রহমত আলী খুব গরিব এবং অসহায় লোক ছিলেন। তিনি ভ্যান চালিয়ে তার সংসার চালাতেন। তবে তিনি ছিলেন খুব সৎ এবং ইমানদার লোক। সারাদিন ভ্যান চালিয়ে যা উপার্জন হতো তা দিয়ে তার ছেলের পড়াশোনা ও সংসারের খরচ কোনোরকমে চালিয়ে যেত। কই রে বাবা রাফি, তোর কি হলো? তাড়াতাড়ি আয়, আমাকে আবার মহাজনের মাল আনতে যেতে হবে। তাড়াতাড়ি আয় বাবা। আরে হ্যাঁ, হয়ে গেছে। দাঁড়াও না একটু। বাবা রাফি, স্কুলে একদম দুষ্টুমি করবি না, মন দিয়ে পড়াশোনা করবি। তোকে তো অনেক বড় হতে হবে, তাই না বাবা? হ্যাঁ মা, আমি তো একদিন অনেক বড় হব। তখন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না, আর বাবাকেও আর ভ্যান চালাতে হবে না। আমি এখন যাই মা, আল্লাহ হাফেজ। এরপর রহমত আলী প্রতিদিনের মতো ছেলেকে ভ্যানে চড়িয়ে তার স্কুলে পৌঁছে দেয়। বাবা রাফি, মনে করে টিফিনটা খেয়ে নিস, আর শোন, একটু বেশি করে পানি খাস, তাহলে কিন্তু অসুখ করতে পারে রে বাবা। আমি যাই, আমার দেরি হয়ে গেল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবা। এভাবেই চলছিল রহমত আলীর ছোট্ট সুখের সংসার। একদিন রাফি ও তার বন্ধু তমাল স্কুল থেকে বাড়ি ফিরছিল। তারা একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে একটি বড়ই গাছ দেখে দুজনেই থেমে গেল। তমাল দেখ, ওই গাছটিতে কত বড়ই ধরে আছে। চল, তুই আর আমি কিছু বড়ই পেরে নেই, আর খেতে খেতে বাড়ি ফিরে যাই। আরে হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আমরা বড়ই পারবো কি করে? আমি তো গাছ উঠতে জানি না। আরে ধুর বোকা, আমিও তো গাছ উঠতে জানি না, আর গাছ উঠবো কেন? চল না ঢিল ছুরি। আরে হ্যাঁ হ্যাঁ রাফি, তুই তো একদম ঠিক বলেছিস। চল চল, ঢিল ছুরি। এই বলে আহ, তমাল ও আহ, রাফি দুজনেই ওই বড়ই আহ, গাছটিতে এলোপাথারি ঢিল ছুঁড়তে থাকে। হঠাৎ একটি ঢিল গাছের ডালের সাথে লেগে রাফির চোখে এসে লাগে। চোখ, তার চোখ আমার দিয়ে চোখ, রক্ত পড়তে থাকে। মা, মা আমার চোখ। রাফি, রাফি, তোর কি হলো? রাফি, রাফি, আরে রাফির চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। না না, আমাকে এখনই ওর বাড়িতে খবর জানাতে হবে। কাকিমা, কাকিমা, কাকিমা। এই বলে তমাল দৌড়ে রাফিদের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে রাফির বাবার সাথে দেখা হয় আর রাফির কথা বলে। রাফির বাবা দৌড়ে চলে আসে ছেলের কাছে। এদিকে রাফির অবস্থা খুব খারাপ। রাফির চোখ দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। রাফি বেহুশ হয়ে পড়ে আছে। রাফি, রাফি, বাবা রাফি, কি হয়েছে তোর? কথা বল বাবা, কথা বল। না না, আমার ছেলেকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো, তুমি আমার ছেলেকে সাহায্য করো আল্লাহ। এরপর রহমত আলী রাফিকে হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে তার মাও ছুটে যায় হসপিটালে। ডাক্তার রাফির চিকিৎসা করতে থাকে। আপনারাই কি রাফির বাবা মা? হ্যাঁ ডাক্তার সাহেব, কি হয়েছে? আমার রাফির কি হয়েছে? আমরা দুঃখিত, আপনার ছেলের চোখটি একেবারে নষ্ট হয়ে গেছে। সে আর এই চোখ দিয়ে কোনোদিনও দেখতে পারবে না। কিন্তু রাফি, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব, বলুন কিন্তু কি? আমার ছেলের যে করেই হোক আপনি চোখটি ভালো করে দিন। বলুন, বলুন ডাক্তার সাহেব, কোনো উপায় আছে কি? বলুন। আমার ছেলে অন্ধ হয়ে যাবে। না না না, এটা হতে পারে না। বলুন ডাক্তার সাহেব, বলুন। হ্যাঁ ডাক্তার সাহেব, বলুন, কোনো উপায় আছে কি আমার ছেলের চোখটি ভালো করার? আমার ছেলেকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছি, এভাবে আমার স্বপ্ন নিভে যেতে পারে না। আপনি বলুন ডাক্তার সাহেব, কোনো উপায় আছে কি? একটা উপায় আছে, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে সেটা আপনারা কোনোভাবেই করতে পারবেন না। সেটা অনেক কঠিন ব্যাপার, অনেক টাকা পয়সা লাগবে। রাফিকে যদি অন্য আরেকটি চোখ লাগানো যায় তবে রাফি আবার পুনরায় দেখতে পারবে। কিন্তু একটা চোখ অমূল্য সম্পদ, এটা সহজে কিনতে পারা যায় না। ডাক্তার সাহেব, আপনি আমার চোখ নিন, আমার তো দুটি চোখই ভালো রয়েছে। আপনি আমার একটা চোখ আমার রাফিকে লাগিয়ে দিন, আমি আমার রাফির চোখ দিয়েই সারা দুনিয়া দেখব। দয়া করে ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। আমি চোখ দেব, আমি দেব চোখ। ওগো, কি বলছো তুমি? হ্যাঁ রাহেলা, আমি ঠিকই বলছি। দুনিয়াতে আমি দু চোখ ভরে দেখব, আর আমার সন্তান এক চোখ দিয়ে দেখবে। সবাই আমার সন্তানকে কানা বলবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। এভাবে রহমত আলী তার সন্তানকে নিজের একটি চোখ দিয়ে দেয়। আর রাফি বেশ কয়েকদিন হসপিটালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।
বাবা, মা, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। কাল থেকে আমি স্কুলে যাব। হ্যাঁ বাবা রাফি, অবশ্যই তুমি কাল থেকে স্কুলে যাবে। এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। পরের দিন রহমত আলী রাফিকে নিয়ে তার স্কুলে পৌঁছে দিতে যায়। সাবধানে থাকিস বাবা, মন দিয়ে পড়াশোনা করিস। আমি কাজ শেষ করে তোকে নিতে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আরে রাফি, ওই লোকটা কি তোর বাবা? দেখতে কেমন নোংরা দেখায়, আর মুখ দেখলে না একেবারে ভয় লাগে। তোর বাবার একটা চোখ কানা বুঝি? আরে তুই তো দেখছি একটা কানার ছেলে, কানার ছেলে। তোরা বোধহয় খুব গরিব, তাই না? তোর বাবাকে দেখলেই বোঝা যায়। বন্ধুদের কথা শুনে রাফির মনটা খুব খারাপ হয়ে যায়। সে কোনো কথা না বলে চুপচাপ ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে তার বাবা যখন তাকে নিতে আসলো, সে খুব রাগান্বিত হয়ে তার বাবার সাথে চলতে লাগলো। কি রে বাবা রাফি, আজ এত চুপচাপ কেন? স্কুলে কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। বাবা, তুমি আর এখন থেকে আমার স্কুলে আসবে না। তোমাকে দেখতে কেমন লাগে? আমার বন্ধুদের বাবারা কত বড় লোক, তোমাকে দেখে সবাই আমাকে উল্টোপাল্টা অনেক কথা শোনায়। তুমি আর এখন থেকে আমার স্কুলে একদম যাবে না। ও আচ্ছা আচ্ছা, এই কথা। ঠিক আছে বাবা, আমি আর তোর স্কুলে কখনো যাব না। যেটা করলে তোর খারাপ লাগবে ওটা তো আমি কখনোই করব না। তুই যে আমার নয়নের মণি, তুই কোনো কিছুতে কষ্ট পেলে আমারও যে খুব খারাপ লাগবে। তবে একা একা স্কুলে যাবি একটু সাবধানে, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, আগামী 5 তারিখে আমার পরীক্ষা, তাই আমাদের স্যার বলেছেন 5 তারিখের আগে আমাকে বেতন আর পরীক্ষার ফিস দিতে হবে। বেতন 500 টাকা আর পরীক্ষার ফিস 300 টাকা। এই মোট 800 টাকা দিতে হবে। 800 টাকা? আজ তো 2 তারিখ, তার মানে আর 2 দিন মাঝখানে রয়েছে। না না, আমাকে একটু বেশি করে পরিশ্রম করতে হবে। ঠিক আছে বাবা রাফি, তুই চিন্তা করিস না, আমি সময় মতো তোর টাকা দিয়ে এই বলে রহমত আলী তার ছেলেকে উঠোনে নামিয়ে দিয়ে তার কাজে চলে যায়। রহমত আলী অনেক রাত পর্যন্ত তার ভ্যান চালাতে থাকে। সে ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করতে থাকে, কারণ যে করেই হোক 2 দিনের মধ্যে তাকে 800 টাকা উপার্জন করতেই হবে। পরের দিন রাফি তাড়াহুড়া করে একাই বন্ধুদের সাথে স্কুলে চলে যায়। ওগো শুনেছো, তোমার ছেলেটা তো তাড়াহুড়া করে স্কুলে চলে গেল। দেখো না, ওর টিফিনটা রেখে গেছে। তুমি যাও না, টিফিনটা ছেলেকে পৌঁছে দিয়ে আসো। ছেলেটা আমার দুপুরে না খেয়ে থাকবে যে। কি বলছো? ও টিফিন নিতে ভুলে গেছে? কিন্তু ও তো আমাকে স্কুলে যেতে নিষেধ করেছে। আমাকে দেখলে ওর বন্ধুরা ওকে কটু কথা বলে। আমার কি স্কুলে যাওয়াটা ঠিক হবে? আরে ও ছোট মানুষ, যা ইচ্ছা তাই বলো। তাই বলে কি ছেলেটা টিফিনে না খেয়ে থাকবে? তুমি যাও তো, টিফিনটা ছেলেকে পৌঁছে দাও। রাফির মা, তুমি একদম ঠিকই বলেছো। না খেয়ে থাকলে ওর অসুখ করতে পারে। দাও দেখি, দাও দাও, ও টিফিনটাকে পৌঁছে দিয়ে আসি। এরপর রহমত আলী টিফিন বক্সটি নিয়ে স্কুলে চলে যায়। ভাই, আমার ছেলে রাফিকে একটু ডেকে দিবেন? ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। কি ব্যাপার, আমি না তোমাকে স্কুলে আসতে নিষেধ করেছি, তবুও তুমি স্কুলে কেন এসেছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমার বন্ধুরা দেখার আগে তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুই এত রাগ করিস না। তোর মা বললো এই টিফিন বক্সটা তোকে পৌঁছে দিতে। নে বাবা, সময় মতো খেয়ে নিস। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এভাবেই চলছিল রহমত আলীর দিন। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। রাফি বড় হয়ে গেল। সেই স্কুল পেরিয়ে শহরের নামি দামি একটি কলেজে ভর্তি হলো। এখন থেকে সে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। বাবা রাফি, খুব মন দিয়ে পড়াশোনা করিস বাবা, আর সময় মতো খাবার খেয়ে নিস। আমরা তোর জন্য খুব চিন্তিত থাকবো বাবা। ভালো থাকিস বাবা। মাঝে মধ্যে আমি তোর বাবাকে পাঠিয়ে দেব তোকে দেখার জন্য। না না, এমন কাজ কখনো করো না মা। বাবাকে আমার ওখানে পাঠানোর কোনো প্রয়োজন নেই। ছুটি হলে আমিই চলে আসবো তোমাদের সাথে দেখা করতে। সেখানে আমার অনেক বন্ধুরা থাকবে, তাদের সামনে বাবা যেন কখনোই না যায়। বাবা, আমি চিঠি লিখবো, তুমি সময় মতো আমার বেতন ফি পাঠিয়ে দিও। ঠিক আছে বাবা, ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি সময় মতো তোকে টাকা পাঠাবো। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করিস বাবা। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। আল্লাহ হাফেজ। এরপর থেকে রাফি শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করতে থাকে। আর তার বাবা সারাদিন ভ্যান ঠেলে উপার্জন করে ছেলের জন্য টাকা পাঠাতে থাকেন। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন
রাফির মা, রাফির মা, আরে কই গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও, তাড়াতাড়ি এসো না। ওগো কি হয়েছে? তুমি এরকম চেঁচামেচি করছো কেন? মনে হয় চাঁদ নেমে এসেছে। আরে আমাদের রাফির চিঠি এসেছে, কতদিন হলো ছেলেটার মুখখানা দেখি না। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো, মাস্টার সাহেবের কাছে চলো। তুমি আর আমি দুজনেই তো কিছুই পড়তে জানি না। চলো চলো, মাস্টার সাহেবকে দিয়ে ছেলের চিঠিটা পড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মনে হয় ভালো কোনো সংবাদ রয়েছে। আগের চিঠিটিতে তো লিখেছিল পরীক্ষা, মনে হয় পরীক্ষার ফলাফলই বের হয়েছে। চলো চলো। এরপর রাফির বাবা ও মা চলে যায় মাস্টার সাহেবের বাড়িতে। মাস্টার সাহেব খুব ভালো মানুষ ছিলেন। রাফির বাবা মা রাফির চিঠি আসলেই মাস্টার সাহেবের কাছে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। বাবা, মা, আমি ভালো আছি। তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে। আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আমি A+ করেছি। বাবা, মা, এখন আমাকে ভার্সিটিতে ভর্তি হতে হবে। সেখানে আমার অনেক টাকা লাগবে। তাই আমার চিঠি পাওয়া মাত্রই তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিও। তাড়াতাড়ি টাকা না পাঠালে আমি ভর্তি হতে পারবো না। আপাতত আমাকে 20,000 টাকা দিলেই হবে। পরে আবার জানাবো। ভালো থেকো তোমরা। এখন রাখছি। আল্লাহ হাফেজ। 20,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? ওগো এখন কি হবে? দুজনে লবণ ভাত খেয়ে তো যা জমিয়ে রাখি সব টাকা মাসে মাসে ছেলেকে পাঠিয়েই দেই। এখন 20,000 টাকা কোথায় পাবো? বুঝতে পেরেছি। আচ্ছা চলো আগে বাড়িতে যাই। মাস্টার কাকা, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা অনেক ভালো রেজাল্ট করেছে। একদিন আমার সব দুঃখ কষ্ট মুছে যাবে। মাস্টার চাচা, আপনি আমার ছেলের জন্য দোয়া করুন। আমরা এখন যাই। ঠিক আছে, তবে রহমত আলী, তুমি অনেক ভালো মানুষ। আল্লাহ যেন তোমার আশা পূরণ করেন। এরপর রহমত আলী তার ভিটাবাড়ি বন্ধক রেখে ছেলেকে টাকা পাঠিয়ে দেয়। এদিকে রাফি ভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করতে থাকে, পাশাপাশি সে টিউশনিও করে। এরপর কেটে গেল বেশ কিছুদিন। রাফি আর এখন তার বাবা মাকে কোনো চিঠি লেখে না। এদিকে তার বাবা মাও খুব চিন্তিত হয়ে পড়ে যায়। ওগো কতদিন হয়ে গেল ছেলেটার কোনো খবর পাচ্ছি না। ও কেমন আছে, কি করছে? তুমি একটু যাও না, ছেলেটাকে একটু দেখে এসো আর আমার কথা বলো। আমার কাছে তাকে একটু নিয়ে এসো। আমি তার মুখখানা একটু দেখতে চাই। যাও না রাফি, বাবা রাফি। ঠিক আছে রাফির মা, তুমি এত করে যখন বলছো, তাহলে আমি কালই শহরে যাব তোমার ছেলের সন্ধানে। তোমার ছেলের কাছে যে করেই হোক তাকে বুঝিয়ে তোমার কাছে নিয়ে আসবো। একদিনের জন্য হলেও নিয়ে আসবো। তুমি এত চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো। এমনিতেই তোমার শরীরটা ভালো নেই। পরের দিন রহমত আলী শহরে চলে যায় আর পুরনো ঠিকানায় ছেলেকে খুঁজতে থাকেন। এই যে বাবা, এখানে রাফি নামের একটি ছেলে থাকে, তুমি কি একটু তাকে ডেকে দিবে? না চাচা, রাফি তো এখন এখানে থাকে না। কেন, আপনি জানেন না? ও তো এখন ভালো একটা চাকরি করে, অনেক বড় ফ্ল্যাটে থাকে। শুনেছি ও বিয়েও করেছে। কিন্তু আপনি রাফির কি হন চাচা? কি বলছো বাবা? আমার রাফি অনেক বড় চাকরি করে, বিয়েও করেছে? ইস, না জানি আমার বৌমাটা কত সুন্দর, কিন্তু রাফি আমাদেরকে একটু জানালো না। আচ্ছা বাবা, তুমি কি রাফির ঠিকানাটা একটু দিবে? আমি ওর বাবা হই, ওর বাবা। ওর মা খুব অসুস্থ, আসলে ওর মা ওকে একটু দেখতে চায়। তুমি একটু ঠিকানাটা দাও না বাবা। আপনি রাফির বাবা হন? রাফি এত বড় চাকরি করে, অথচ এই অসহায় বাবা মার কোনো খোঁজ খবর নেয় না। ছি 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 ছি। বাবা, তুমি ওসব কথা রাখো, তুমি বরং রাফির ঠিকানাটা আমাকে বলে দাও। ঠিক আছে চাচা, আমি তো ওর ফ্ল্যাট বাসার ঠিকানা জানি না, তবে ও যে অফিসে চাকরি করে সেই ঠিকানা আমার জানা আছে। এরপর রাফির বাবা সেই ঠিকানা মতো অফিসে চলে যায় আর দারোয়ানকে বলে, আসসালামু আলাইকুম ভাই, আমি গ্রাম থেকে এসেছি, আমাকে একটু রাফির সাথে দেখা করিয়ে দিবেন? ও, আপনি রাফি স্যারের কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারকে গিয়ে বলছি। এরপর দারোয়ান রাফির কাছে চলে যায়। এদিকে রাফি সিসি ক্যামেরার মাধ্যমে তার অফিস রুমের মধ্য থেকেই তার বাবাকে দেখতে পায়। আরে, এই কানা লোকটা আমার ঠিকানা কোথায় থেকে পেল? না, এরা আমার পিছু ছাড়বে না। সেই ছোটবেলা থেকে এদের আমি দেখতে পারি না, অথচ এরা আমাকে ছাড়তেই চায় না। খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। অফিসে সবাই জানতে পারলে আমার মান সম্মান সব চলে যাবে। স্যার, বাইরে একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। উনি গ্রাম থেকে এসেছেন। আমি কি ওনাকে ভিতরে নিয়ে আসবো? আচ্ছা, তোমাদের সমস্যাটা কি? কোথাকার কোন ভিখারি আসলেও কি আমার সাথে দেখা করতে হবে? বুঝতে পারো না সে কিসের জন্য এসেছে? নাও, এখানে 1,000 টাকা আছে, তাকে দিয়ে বিদায় করে দাও। ঠিক আছে স্যার। এরপর দারোয়ান রাফির বাবার কাছে আসে আর তাকে 1,000 টাকা দিয়ে বলে, এই নাও, স্যার তোমাকে 1,000 টাকা বকশিশ করেছে।
আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ভাই আপনি ভুল করছেন, আপনি তো জানেন না আমি আপনার স্যারের বাবা। আপনি স্যারকে গিয়ে বলুন তার বাবা এসেছে, তার বাবা তার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। আপনি স্যারের বাবা? কি বলছেন? কিন্তু স্যার তো আপনাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখেছে। নিজের বাবাকে দেখেও স্যার 1,000 টাকা বকশিশ দিয়ে বিদায় করতে বললেন? হায়রে মানুষ! কি বলছেন? রাফি আমাকে দেখেছে? না না, নিশ্চয়ই ভুল হচ্ছে। আমাকে দেখার পরও রাফি আমাকে 1,000 টাকা বকশিশ দিয়ে বিদায় করতে বলল? না না, আপনি ভুল ভাবছেন। রাফি নিশ্চয়ই আমাকে চিনতে পারেনি। আমি কোথাও যাব না। আমার রাফির সাথে দেখা না করে তার মায়ের কাছে আমি ফিরে যেতে পারবো না। আমাকে অপেক্ষা করতে হবে। দয়া করে আমাকে এখানে একটু বসতে দিন। আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না আমার রাফি বের না হয়। দয়া করুন ভাই, দয়া করুন। ঠিক আছে ভাই, আপনার কথা শুনে আমারও খুব কষ্ট লাগছে। তবে আমি আপনাকে এখানে বসতে দিতে পারবো না। স্যার উপর থেকে সবকিছু দেখছেন। আপনি বরং একটু দূরে গিয়ে ওই গাছটার নিচে বসে থাকুন। একটু পরেই অফিস ছুটি হবে। স্যার বের হলে তখন আপনি কথা বলে নিয়েন। এরপর রহমত আলী একটু দূরে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সন্ধ্যায় যখন অফিস ছুটি হলো তখন রাফি বের হলো। রাফিকে দেখে রহমত আলী দৌড়ে ছুটে আসলো ছেলের কাছে। রাফি, আমার রাফি, বাবা রাফি, তুই কেমন আছিস বাবা? তুই কেমন আছিস বাবা? তোর মা খুব অসুস্থ, তোকে দেখার জন্য তোর মা পাগল হয়ে অপেক্ষা করছে। বাবা রাফি, তুই আমার সাথে চল, তোর মা তোকে একটুখানি দেখবে, চল বাবা। স্যারও বলছি তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরো না। তোমাকে তো আমি সেই কখন বিদায় করে দিয়েছিলাম, তুমি এখনো যাওনি? তুমি তো খুব ভালো করে জানো ছোটবেলায় থেকে তোমাদের আমার পছন্দ না। আমাকে আমার মতো থাকতে দাও না, তোমরা তোমাদের মতো থাকো। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, কেউ দেখে ফেললে আমার মান সম্মান একটুও থাকবে না। বাবা রাফি, তোর যা ইচ্ছা তাই বল, কিন্তু একবারের জন্য হলো তুই আমার সাথে চল বাবা। তোর মা তোকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তোকে ছাড়া আমি তোর মার কাছে ফিরে যেতে পারবো না বাবা। তোর মা খুব অসুস্থ, চল বাবা চল। আল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো, হয়েছে হয়েছে। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তোমাকে কথা দিচ্ছি আমার অফিস ছুটি হলে একবার গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো। এখন তুমি যাও। তুই সত্যি যাবি বাবা? কথা দে, আমাকে কথা দে বাবা। আমি তোর মাকে গিয়ে কিন্তু বলবো। তুই আমাকে কথা দে বাবা, তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম, যাবো তো। এবার যাও তো তুমি। এরপর রহমত আলী সেখান থেকে চলে যায় আর চোখের জল মুছতে মুছতে গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীকে সব কথা খুলে বলে। এসব কি বলছো রাফির বাবা? এই ছেলেকে তুমি এত কষ্ট করে নিজে না খেয়ে টাকা পাঠিয়ে পড়াশোনা করিয়েছো। যে ছেলে এত বড় চাকরি করে ফ্ল্যাট বাড়িতে থাকে, বিয়ে করেছে, অথচ বাবা মাকে একবারের জন্য একটু জানালো না। এমন ছেলে আমি পেটে কি করে ধরলাম? আল্লাহ, ভাবতে অবাক লাগে। তুমি এই ছেলের জন্য একটি চোখ পর্যন্ত দিয়ে দিয়েছো তাকে। সে তোমাকে আজ কানা বলে, অথচ ও নিজেই কানা হয়ে গিয়েছিল। না না না, আমি আমি এই বিরহ সইতে পারছি না রাফির বাবা। আমি তোমার ছেলেকে একবারের জন্য দেখতে চাই, তাকে জিজ্ঞাসা করতে চাই তাকে কোন পাষাণের মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ। শান্ত হও রাফির মা, কেঁদো না, শান্ত হও। সবই আমাদের দোষ। ছেলেটাকে যদি ছোটবেলা থেকেই কোনো মাদ্রাসাতে পড়াশোনা করাতাম তাহলে হয়তো আজ ছেলের মনের ভিতরে অন্তত বাবা মার প্রতি এতটুকু শ্রদ্ধা ভক্তি থাকতো। দুনিয়ার চাকচিক্য বিলাসিতা আর দুনিয়ার লোভে পড়ে সে আমাদের ভুলে গেছে রাফির মা, আমাদের ভুলে গেছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল।
কিন্তু রাফি আর এলো না তার বাবা মার সাথে দেখা করতে। এদিকে রাফির মা ক্রমশ আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। রাফির বাবাও অনেক দুর্বল হয়ে পড়েছেন, আগের মতো আর কাজ করতে পারেন না। তাই তিনি তার ভ্যান গাড়িটা বিক্রি করে একটা রিক্সা কিনেছে, আর দীর্ঘ সময় একটু একটু করে সেই রিক্সা চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরেন প্রতিদিন। নিলয়, কেমন আছিস বন্ধু? নিলয়, আমি খুব অসুবিধায় পড়েছি। আমার স্ত্রী সন্তান সম্ভাবনা খুব অসুস্থ, তাকে অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই। তুই আমাকে একটু সাহায্য করবি ভাই? আমি যে অনেক বড় বিপদে পড়ে গেছি। তোর মতো কুলাঙ্গারের বিপদ হবে না তো কার বিপদ হবে, যে নাকি তার অসহায় বাবা মার কোনো খোঁজ খবর রাখে না? আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তোর মতো মানুষকে সাহায্য করলে পরে আল্লাহ আমার উপর নারাজ হবেন। তুই এখান থেকে চলে। নিলয়ের কথা শুনে রাফি আর কিছু বলতে পারল না, চুপচাপ সেখান থেকে চলে আসলো। সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজের জন্য সবাই মসজিদে বসেছে। বিপদে পড়ে রাফিও মনে মনে ভাবলো, অনেক দিন হলো মসজিদে যায় না, নামাজও পড়া হয় না, যাই আজ নামাজটা পড়েই যাই। এই বলে রাফি মসজিদে যাচ্ছিল, আর তখন দেখলো একজন প্রতিবন্ধী লোক ভিক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে। স্যার, দয়া করে আমাকে কিছু দান করুন। আমি খুব অসহায়। ঘরে আমার বৃদ্ধ বাবা মা, আমার একটি পা নেই, আমি কোনো কাজ করতে পারি না। সারাদিন হেঁটে হেঁটে যেটুকু পাই এটুকু দিয়ে বাবা মার জন্য খাবার নিয়ে ঘরে ফিরি। দয়া করে আমাকে কিছু দান করুন ভাই। ভিক্ষুকের কথা শুনে রাফির ভিতরটা যেন মুচুর দিয়ে উঠল। তোমার একটা পা নেই, তবুও তুমি বাবা মার খাবার নিয়ে এত চিন্তা করো? কি বলছেন স্যার? আমার একটা পা নেই, কিন্তু এই নিয়ে আমার এতটুকু দুঃখ নেই। আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বাবা মার জন্য একটুখানি খাবারের ব্যবস্থা করার তৌফিক দান করেন। দুনিয়া ভিক্ষুকের কথা শুনে রাফির বিবেক যেন ধ্বংসিত হতে লাগলো। সে কোনো কথা না বলে পকেট থেকে কয়েকটি টাকা বের করে দিয়ে মসজিদের ভিতরে চলে গেল। সেখানেও হুজুর মা বাবার মর্যাদা নিয়ে বয়ান করছিলেন। রাফি মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনল। এখন আর রাফি স্থির থাকতে পারছে না। সে বুঝতে পারছে সে তার বাবা মার সাথে কত অন্যায় করেছে, কত বড় পাপ করেছে। এই পাপের বোঝা যেন তাকে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। হে আল্লাহ, আমাকে আপনি মাফ করুন আল্লাহ। আমি আমার মা বাবার সাথে যে অন্যায় করেছি, না জানি এই পাপের শাস্তি আমাকে জাহান্নামের কোন স্তরে নিয়ে যায়। আমাকে আপনি মাফ করুন আল্লাহ। না না, আমাকে এখনই আমার বাবা মার কাছে ফিরে যেতে হবে, তাদের থেকে আমার ক্ষমা নিতেই হবে। এরপর রাফি নামাজ শেষ করে মা বাবার জন্য বেশ কিছু জিনিস নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে টিকিট না থাকার কারণে রাফির গ্রামের স্টেশনে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। এত রাতে সেখানে কোনো ভ্যান রিক্সা গাড়ি ছিল না। সে একটু একটু করে হাঁটতে থাকে। হঠাৎ একজনের সাথে দেখা হয়। ভাই, আমি পলাশপুর যাব। আশেপাশে তো কোনো রিক্সা ভ্যান কিছুই দেখছি না। দয়া করে আমাকে একটি রিক্সা বলে দিবেন? আরে ভাই, এত রাত্রে আপনি রিক্সা ভ্যান কই পাবেন? সবাই যার যার রিক্সা ভ্যান নিয়ে ঘরে ফিরে গেছে। তবে একজন বৃদ্ধ লোক আছে, সে অনেক রাত পর্যন্ত রিক্সা চালায়। শুনেছি তার স্ত্রী খুব অসুস্থ। যতক্ষণ না তার স্ত্রীর ওষুধের টাকা জমা হয় ততক্ষণ সে রিক্সা চালাতেই থাকে। আপনি একটু এগিয়ে গিয়ে দেখতে পারেন, উনি মাঝে মধ্যেই ওই গাছের নিচে বসে থাকেন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওখানে একটা রিক্সা দেখাও যাচ্ছে, মনে হয় ওই লোকটি আছে ওখানে। এরপর রাফি সেই রিক্সাওয়ালার কাছে যায়, কিন্তু রাফি জানেই না কে এই রিক্সাওয়ালা। এ আর কে নয়, তারই হতবাগা বাবা। অসুস্থতায় বৃদ্ধতায় জীর্ণ শীর্ণ হয়ে একটি চাদর মুড়ি দিয়ে কোনো যাত্রীর জন্য অপেক্ষা করছিল। চাচা, আমি পলাশপুর রহমত আলীর বাড়িতে যাব, আপনি যাবেন? এ কার কণ্ঠ? রাফি? হ্যাঁ, যাব। চাচা, ভাড়া কত দেব? সারা জীবন তো ভাড়াই গাড়ি চালালাম, আজ না হয় আপনার থেকে ভাড়া নাই বানিলাম। কোনো ভাড়া লাগবে না, আমি আপনাকে এমনিতেই নিয়ে দিচ্ছি। আমার বাড়িও ওইদিকে, আমি তো এখন এমনিই বাড়ি ফিরে যেতাম। চাচা, মনে হচ্ছে আপনার শরীরটা ঠিক নেই, খুব অসুস্থ। আপনার কি খুব খারাপ লাগছে? চাচা, আমি অনেক দিন পর আমি আমার বাবা মার কাছে ফিরছি। আমার ভিতরটা ছটফট করছে আমার বাবা মাকে দেখার জন্য। আমি সারা জীবন তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, জানি না আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। তাই আমি আমার বাবা মার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছি। আপনি আমার বাবার বয়সী,
আপনার অসুস্থতা দেখে আমার খুব খারাপ লাগছে, আপনি বরং এখানে বসুন, আমি রিক্সা চালিয়ে নিয়ে যাই। নিজের ছেলের এমন পরিবর্তন আর এমন কথা শুনে রহমত আলী যেন নিজের বোধ শক্তি সব হারিয়ে ফেলল। হঠাৎ সে খুশিতে আনমনা হয়ে রিকশার প্যান্ডেলটি ছেড়ে দিল আর সে ধপাস করে রাস্তার মধ্যে পড়ে গেল। আহ, 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 রাফি, রাফি, বাবা রাফি, তুই এসেছিস বাবা। বাবা, আমি আমি খুব বাবা, খুশি হয়েছি বাবা, তুই বাবা, ফিরে এসেছিস বাবা। আমাকে তুমি একটু আমি কথা তোকে বলার আমি সুযোগ তোকে দিলে না বাবা। ক্ষমা করে দিলাম। লা বাবা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে রাফির বাবা সেখানেই মারা যায়। এরপর রাফি বাবার লাশ নিয়ে বাড়ি ফিরে আসে আর দেখে তাদের উঠোনে অনেক মানুষ ভিড় করে আছে। তুমি এসেছো রাফি, খুব দেরি করে ফেলেছো বাবা, বড্ড দেরি করে ফেলেছো। সেই ফিরাই ফেললে, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরে। চাচা, চাচা, আমার বাবা আর নেই, আমি আমার বাবার সাথে কথা বলতে পারিনি চাচা। কি বলছো, তোমার বাবা আর নেই? হায় খোদা, এ তোমার কেমন খেলা! ছেলে ঘরে ফিরলো, কিন্তু মা বাবা দুজনেই ঘর ছাড়া হয়ে গেল। রাফি, রাফি রে, তোর মাও তো আর নেই। আমরা তোর মায়ের দাফন করতে এখানে এসেছি। হ্যাঁ, কি বলছেন কাকা? মা, 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 আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাকে তুমি মাফ করো আল্লাহ। আমি জানি না আমার এই পাপের শাস্তি জাহান্নামের কোথায় নিয়ে যায়। এভাবেই হতভাগা রাফি তার বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলল। বাবা মার থেকে শেষ ক্ষমাটুকু নেওয়ার পর্যন্ত নসিব তার হলো না। রাফি নিজের ভুল বুঝতে পারল, কিন্তু অনেক দেরিতে। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর যারা যারা বাবা মাকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।